ভালোবাসি। কি বললাম যে ভালোবাসি। ভালোবাসি মানে? ভালোবাসি মানে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই মেয়ে, তুমি কি আউট অফ মাইন্ড? তুমি কি আমাকে চেনো, জানো? আমাকে আগে কখনো দেখেছো? আমি কি, আমি কে, বিবাহিত না অবিবাহিত, ধনী নাকি গরিব, ভালো নাকি খারাপ, পরিবার কেমন, হ্যাঁ পরিবার আছেও বা কি না, এবার নামটা কি সেটা কি জানো তুমি? নাম ছাড়া মানুষ হয় কিনা জানি না, কিন্তু তবু যদি আপনার নাম না থাকে আমি দিব, অর্থ না থাকলে অর্থ দেব, ফেম না থাকলে ফেম দেব, পরিবার না থাকলে পরিবার দেব, জিএফ থাকলে ব্রেকআপ করিয়ে দিব, বিয়ে হলে ডিভোর্স করিয়ে দিব, আপনাকে ভালোবাসলেও ভালোবাসবো। আপনার নাম ধাম কিছুই ম্যাটার করে না। মেরিন বন্যা খানের আপনাকে ভালো লেগেছে তো লেগেছে, আর তাই মেরিন বন্যা খান আপনাকে ভালোবাসে, মানে ভালোবাসে। এতক্ষণ যে কথা বলছিল সেটা বুঝে গেছে নিশ্চয়ই। সবার ভালোবাসা মেরিন বন্যা খান। আমার পরিচয়টা না হয় একটু পরেই হয়েছে, তো কি হয়েছে? মেরিন আকাশে মুখ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন আমার সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিচ্ছিল। আমি মেরিনের কোমর জড়িয়ে ধরলাম, যেন মেরিন পড়ে যায়। মেরিনের কোমর জড়িয়ে ধরার জন্য মেরিন খেপে গেল। ঠাস করে থাপ্পড় মারতে নিলে আমি খপ করে হাতটা ধরে ফেলি। মেরিন ইমপ্রেস হয়ে গেল, কারণ কোনো ছেলেই ওকে প্রতিরোধ করেছে। আমি মেরিনের কথা শুনে একটু অবাক হলাম, এতটুকু একটা মেয়ে। কারণ এর আগে কখনো আমি মেরিনকে দেখিনি, আর মেরিনও ওকে দেখেনি। কেউ কারো নামও জানি না। প্রথম দেখাতে একটা মেয়ে কিভাবে বলছে যে ভালোবাসি। আমি মেরিনের গলা আইডি কার্ড হাতে অ্যাপ্রন আর স্টেটাসকোপ দেখে বুঝতে পারলাম যে মেরিন স্টুডেন্ট। আমি জিজ্ঞাসা করলাম, কোন ইয়ার? 2020। ও মাই আল্লাহ, ব্রেনের সমস্যা আছে নাকি? নাকি ব্রেনই নেই, যে কোন চলছে ইয়ার সেটাও জানেন না? হার্টের মতো ব্রেনও ইমপ্ল্যান্ট করা যায় কিনা জানি না, কিন্তু যদিও ব্রেন ইমপ্ল্যান্ট করা যায় তবে আমি কথা দিচ্ছি বাংলাদেশের সেরা বুদ্ধিমান ব্যক্তির ব্রেন আমি আপনার মাথায় ইমপ্ল্যান্ট করাবো। শাট আপ! একটা থাপ্পড় দেব। যার নামটা পর্যন্ত জানো না, তাকে প্রথম দেখলে তাকে ভালোবেসে ফেললে? হ্যাঁ হ্যাঁ, বেসেছি। কার বাপের কি? শাট আপ! তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আর আমি ডক্টর প্র্যাকটিস করছি। তোমার লজ্জা করলো না এইভাবে আমার সাথে কথা বলতে? আনলাইক ইউর টিচার। তো আমার বাপের কি? ভুলেও কখনো আর আমার সামনে আসবে না। টিসি দেওয়ার ব্যবস্থা করাবো। বেয়াদব মাইয়া কোথাকার। সে যাই বলেন, আপনার বউ কিন্তু আমি হচ্ছি। আর হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম আজ শেষ হলো, সো আই এম নাও সেকেন্ড ইয়ার। টিচার হলে আপনি আমার ক্লাসরুমে হবেন, আর তাছাড়া এখনো কোনো ক্লাস করানোর নেই। সো যাই হোক, আমি আপনাকে ভালোবাসি, আমাদের বিয়ে হচ্ছে, দ্যাটস ফাইনাল। তুই পাগল দেখি। কারেকশন প্লিজ, মেরা পাগল না, পাগলি হয়। আমি পাগলি আপনার প্রেমে, মাই ডিয়ার জানু। স্টুপিড গার্ল। আমি রেগে চলে গেলাম। ওইদিকে মেরিনেরা। জন, আমি 5 মিনিট সময় দিলাম, আমার জানুর নিখুঁজি গোষ্ঠী জানতে চাই। মেমোনার নাম। মেরিন ঠাস করে জনকে থাপ্পড় মারল। জন বুঝে উঠতে পারলো না এর কারণটা আসলে কি। গিভ হিম অনার, কল হিম স্যার। ওনাকে কেবল আমি ডাকবো। সরি ম্যাম, স্যারের নাম নীর আহমেদ চৌধুরী বর্ষণ, বাবার নাম নিহাল আহমেদ চৌধুরী। কবির স্যারের রাইভাল কোম্পানি এর কর্ণধার। স্যার ডক্টর, প্র্যাকটিস করছে 2 বছর ধরে। ইউএসএ অ্যান্ড সিঙ্গাপুর থেকে 2টা কোর্স ডিগ্রি নিয়ে এসেছেন। এখানে পেশেন্ট দেখে, অন্য কোথাও আর কোনো চেম্বার নেই, তবে এখন ছুটিতে আছে। ছুটিতে থাকার কারণ? মেরিন আবারও ঠাস করে থাপ্পড় মারল। ম্যাম, স্যারের নেক্সট 17 তারিখ বিয়ে, আজ বন্ধুদের ইনভাইট করতে এসেছিল। এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে আমাকে? বিয়ে তো হলো না। আমার না হওয়া সতীনের নামটা কি? তোমার কি মনে হয় না তুমি ইদানিং থাপ্পড় বেশি খাচ্ছ? নাম শুনলে আবার মারবে। না বললে বেশি মারবো। কনের নাম নীরা রহমান। কি? মেরির নামটা শুনে মাদের মতো করে হাসতে লাগলো। বিয়েতে তো বউ লাল জোড়া পরে, তাই না? জনি জনি ইয়েস পাপা। জি ম্যাম। কখনো তো ভুলেও কোনো দেশে
কখনো তো ভুলেও কোনো দেশে কোনো ধর্মের বিয়েতে কালো জোড়া পড়ে না, তাই না? 17 তারিখ আবার বিয়ের দিন। প্রেস মিডিয়া, দেশের সব বড় বড় মানুষ, এমনকি পলিটিশিয়ানরাও আছে অনেক। আজকে বিয়ের জন্য কাজেও চলে এলো। বিয়েটা পড়াবে তখন একদল কালো স্যুট পরা পিস্তলওয়ালা লোক বিয়েতে উপস্থিত। সকল মেহমানের মাথায় বন্দুক ঠেকানো। ওদের মধ্যে থেকে একজন লিডার টাইপ ব্যক্তি অর্থাৎ রুদ্র বলে উঠল, এই বিয়ে পড়ানো এই মুহূর্তে বন্ধ করো। এই যে নিহাল স্যার, নড়বেন না আর কোনো কথা বলবেন না। সবার মাথায় বন্দুক ঠেকানো থাকলেও আমার মাথায় না। তবে পরিবার পরিজন এবং তার থেকে বড় কথা হলো আমার কলিজার নীরার মাথায় বন্দুক ঠেকানো। তোমরা কারা? কি চাও? টাকা পয়সা? জাস্ট টেল মি দ্য অ্যামাউন্ট। আমরা আপনাদের কাছে টাকা চাই না, এখনই ম্যাম চলে আসবেন। আর স্যার আপনিও নিজের জায়গা থেকে নড়বেন না প্লিজ। আমি জান, যদি আমার জানের কিছু হয় তো মাইন্ড ইট। তখনই বাদ্য বাজনা বাজিয়ে একটা ব্যান্ড পার্টি এলো। তারপর একটা কালো BMW এসে থামলো। গাড়ি চালিয়ে এসেছে একটা গর্জিয়াস কালো পরি। আর কালো পরিটার নাম হচ্ছে মেরিন। মেরিন গাড়ি থেকে নামলো। কালো রঙের লেহেঙ্গা, পা থেকে মাথা পর্যন্ত কালো ডায়মন্ডের গহনায় মোড়ানো, সেই সাথে কালো চশমাও চোখে, ওটা লাল লিপস্টিক। দেখতে অসম্ভব সুন্দরী লাগছে। যে কারোই তার প্রেমে পড়ে যাবে। হোয়াটসঅ্যাপ লেডিস এন্ড জেন্টলম্যান, ড্রামা মিস্টার খান, ড্রামা ওয়েট অ্যান্ড ওয়াচ। নীরা রহমানের বিয়ের সই না করার নামটা ইস রেজিস্টার্ড পেপারটা দাও। জন এনে দিল। মেরিন সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেললো। আচ্ছা, সবার মনে তো একটাই প্রশ্ন যে কি হচ্ছে আপনার সাথে, তাই তো? আমি সোজা কথা সোজাভাবেই বলতে জানি। আমি এই বিয়ে ভাঙতে চাই। বিয়ে মানে নীরার বিয়ে ভাঙতে চাই। আমি চাই এখানে আজকে কেবল নীর আর মেরিনের বিয়ে হবে। এই বেয়াদব মেয়ে, কি আবল তাবল কথা বলছো কি তুমি? শি ইজ দ্য ম্যাড গার্ল, লেট মি হ্যান্ডেল দিস। আমি মেরিনের কাছে গেলাম। হোয়াট ইজ দ্য হেল ইজ দিস? এসবের মানে কি? মেরিন হাতের গানটা আমার মুখে আঁকি বুকি করতে করতে বলল, আমি কাল রাতেও ভালোভাবে বলেছিলাম আমাকে বিয়ে করবেন কিনা। আপনি না করলেন, তাই এই রাস্তা অবলম্বন করতে হলো, ড্রামা করতে হলো। আমি তোমাকে বিয়ে করব না। ওকে, অ্যাজ ইউর উইশ। বয়েস, শুট দ্যাম। মেয়ে পাগল হয়ে গেছ, যাও রুমে যাও। বাদ দাও দাদু ভাই। শ্বশুর বাবা, আমি শাহজাহান খানের একমাত্র নাতনি, খান এম্পায়ারের একমাত্র মালকিন, যাকে বলে এমপ্রেস। যাই হোক, জানো আপনি বিয়ে করবেন কিনা? নো। সবার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। আই ডোন্ট কেয়ার। আপনার জানের জীবন কেলেও না। আমি মেরিনের দিকে আঙ্গুল তুলতেই 5-7 জন আমার মাথায় গান ধরলো। আরে গান নামো সবাও, বলছি না স্যারকে টাচও না করতে। ওরা নামিয়ে ফেললো। মেরিন পাগলের মতো আমার গাল ধরে বলল, আপনার কোথাও লাগেনি তো? আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম মেরিনকে। জানকে আমার সামনে নিয়ে আসো তো। জন নীরাকে এনে মেরিনের পায়ে নিচে ফেললো। আমি হাতকে উঠে বললাম, আগে পারবেন না স্যার, তাহলে নীরাকে শুট করে দিব। আমি দাঁড়িয়ে গেলাম। মেরিন নীরা চুল ধরে মাথাটা তুলল। তোমাকে জিজ্ঞেস করিনি, তুমি এখন হুকুমের টেক্কা। বাহ, তোমার লাল টিপটা তো বেশ সুন্দর। মেরিনের পর বন্দুকটা নীরার কপালে ঠিক মাঝখানে ধরলো। বুলেট দিয়ে বানানোর টিপটা বেশি ভালো হবে। লাইফ টাইম, ডেড টাইমে থাকবে। তোমার শরীরের মাংস পচে গেলেও তোমার করটিতে থেকে যাবে অনেকদিন। কি বলো? না না, ছেড়ে দাও ওকে। আমাকে বিয়ে করবেন? ইম্পসিবল। নীরাকে মেরে ফেললেও না। রাজি হয়ে যাও নীর, তুমি ওকে চেনো না, ও অনেক ডেঞ্জারাস, আমাকে সত্যি সত্যি মেরে দিবি, প্লিজ রাজি হও। এদের প্রেম তো মহান। ভয় পেও না নীরা, এই মেয়ে কিছুই করবে না। এভরি ভেসেল সাউন্ড মাচ। মেরি নীরার হাত ঘেঁষে একটা শুট করে নিল। এতে নীরার হাত থেকে রক্ত ঝরতে লাগলো। জান, বিয়ে করবেন আমায়? না, নেভার। জন, শ্বশুর বাবার মাথায় বন্দুক ঠেকাও তো, আর উপস্থিত সবার মাথায়ও ঠেকানো হোক। তবে আগে যেন শ্বশুর বাবাকে শুট করা হয়। জন গান লোড করে ফেললো। জাস্ট শুট করবে। না না, ডোন্ট শুট।
হ্যাঁ, আমি এই মেয়েকে বিয়ে করব। নীর, তুমি এই পাগল মেয়েকে বিয়ে করবে না? আপনারা তাড়াতাড়ি ডিসিশনটা বলেন। বললাম তো বিয়ে করব। সত্যি? সত্যি। তবে একটা কথা আমিও বলে দিলাম, সকল মেহমান, ফ্যামিলি অ্যান্ড আমার জানকে গান পয়েন্টে রেখে তুমি বিয়ে হয়তো করছো আমায়, অফিসিয়ালি ওয়াইফ হবে, কিন্তু মন মস্তিষ্ক থেকে কখনোই আমি তোমাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। সেই স্থানটা একমাত্র নীরারই থাকবে। কখনোই তুমি আমার ভালোবাসা হতে পারবে না। ঘৃণা হবে একমাত্র তুমি, তোমার নাম, এমনকি তোমার ছায়াকেও আমি ঘৃণা করব। তুমি ভালোবাসার মেরিন না, তুমি হবে আমার ঘৃণার মেরিন। তাতে আমার বাপের কি? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার অর্ধাঙ্গিনী হব, আপনার বউ হব, আর কিছু লাগবে না। কাজী সাহেব। এই কবির, ওই মেয়েকে থামাও। ওর জন্য যদি আমার আর নীরার। যদি তুমি এই বিয়ে করো তাহলে আমি তোমাকে ত্যায্য করব। কথাটা শুনে মেরিন উন্মাদের মতো হাসতে লাগলো। সে হাসির কারণ সবার অজানা হলেও দাদু ভাইয়ের কাছে না। এই হাসির মাঝে যে কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা হৃদয় ভাঙা চিৎকার লুকিয়ে আছে তা কেউ দেখতে পাচ্ছে না। তো মিস্টার খান, আপনার আর আপনার স্ত্রীর সাথে আমার কি সম্পর্ক যে আপনি আমাকে ত্যায্য করবেন? আপনি হয়তো ভুলে গেছেন আমি চাইলে আপনাদের ত্যায্য করতে পারি। খানবাড়ির সাম্রাজ্যে আমি মেরিন বন্যা খান। আমার জীবনে কি হবে আমি ডিসিশন নিব, আপনি না। চুপ! আর একটা শব্দ করলে আপনাকে আর আপনার বউকে এখন এই মুহূর্তে জানে মেরে দেব। তখন এই স্বাদের নীরা রহমানের কি হবে? সো চুপ, নট আ সিঙ্গেল ওয়ার্ড। কাজী সাহেব। তখন মেরিনে ঠিক করা কাজে এলো। আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো। এরপর আমাকে আরও একটা কাগজে সই করতে হলো, যেটাতে লেখা ছিল যে মেরিনের মৃত্যুর আগে আমি দ্বিতীয় বিয়ে করতে পারবো না এবং কোনো পরিস্থিতিতেই মেরিনকে ডিভোর্স দিতে পারবো না। নীরা রহমানের সাথে দেখাও করতে পারবো না। এবার মেরিন আমাকে নিয়ে দাদু ভাইকে সালাম করালো, এরপর নিহালকে। এখন কি আমি শেষবারের মতো নীরার কাছে যেতে পারি? আমার চোখে টলমল পানি। তা দেখে মেরিন অস্থির হয়ে গেল। জামাই, আপনি কাঁদছেন কেন? দাদু ভাই উনি কাঁদছে, একদম কাঁদবেন না। মেরিন আমার চোখের পানি মুছিয়ে দিল। আপনার চোখে আবারও পানি কেন? আপনার চোখে এখন আবার পানি এলে আমি আমি নীরাকে মেরে ফেলবো। কান্না থামান। এই না, ওকে কিছু করো না, ও আমার জান। কিন্তু একটাবার ওর কাছে যেতে দাও। কতটা রক্ত পড়েছে দেখো। যান, শেষবারের মতো। আমি ছুটতে নীরার কাছে গেলাম, আমি তাকে ব্যান্ডেজ করে দিলাম। আই এম সরি জান। আমি নীরাকে জড়িয়ে ধরলাম, যা দেখে মেরিন ডেভিল একটা স্মাইল দিল। আমার বিয়ের সাক্ষী সবাই হলেন তো, তাই না? মাই ডিয়ার প্রেস অ্যান্ড মিডিয়া অ্যান্ড পলিটিশিয়ান, আপনারা খুব ভালোভাবে ভয় পাওয়ার অভিনয় করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের বিয়ে আর মিস্টার আজম পলিটিশিয়ান, আপনাকে বিশেষ ধন্যবাদ। দ্য স্পেশাল ট্রেন্ড ব্ল্যাক ক্যাট ফোর্স আমাকে আজকে দেবার জন্য। আর মাই ডিয়ার মেহমান, কারো গায়ে কোনো আচরও লাগবে না। ভয় পেয়েছেন তাই সরি। ভয়ের অভিনয়ে আপনারা পারফেক্ট গিফট পাবেন, যার যেটা দরকার, লাইক ব্যাংক লোন, বিল পাস, কারো টেন্ডার পাস, ব্লা ব্লা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করে যাবেন। আর বাকি মেহমানগণ, ভয় পাবার কারণ নেই, বিবাহ সম্পন্ন হইল। চৌধুরী বাড়িতে নতুন বউ নিয়ে আমি ফিরলাম। দৌড়ের কাছে মা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থামতেই আমি মেরিনকে ফেলেই হনহন করে ভিতরে যেতে নিলেই মা বাধা দিল। ভিতরে ঢুকছো কেন? মামুনি, ও আমার নীরা না, ও ম্যারিন। তুমি কি করে জানলে? ভুলে গেছো নাকি যে বাসায় টিভি আছে? দেখি মামুনি, সরো তো, ভেতরে যেতে দাও। না, যেভাবে হোক বিয়েটা হয়েছে, আর চৌধুরী বাড়ির বউ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তাই আমি তোমাকে এইভাবে বাড়িতে ঢুকতে দিতে পারি না। নীলিমা, ঘরের কর্ত্রী আমি, তাই আমার সংসার আমাকে সামলাতে দাও, ওদের দুজনকে বরণ করতে দাও। মামুনি, আমি ওকে বউ বলে মানি না তো। তা
তাতে কিছু করার নেই। সারা দেশের লোক দেখেছে যে তোমাদের বিয়ে হয়েছে, 3 কবুল হয়েছে, 3 কবুল বলে বিয়ে হয়েছে। চুপ। মা আমাদের দুজনকে বরণ করলো। নীর, এবার ম্যারেনকে কোলে তুলে নিয়ে বাড়িতে ঢুকো। ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। আমি যদি ওনার কাঁধে করে ঢুকি হবে? বলেই মেরিন লাফ দিয়ে আমার পিছনে গলা ধরে ঝুঁকে পড়লো। আমি মেরিনকে নামিয়ে দিলাম। বিয়ের পর বউকে প্রথম কোলে তুলে নিয়ে বাড়িতে ঢুকতে হয়, এটাই চৌধুরী বাড়ির নিয়ম। মামুনি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মা আমাকে একটু আলাদা ডেকে নিল। মামুনি তুমি? ঠিক করেছি, কাটা দিয়ে কাটা তুলতে হয়। এই মেয়েকে আমাকে আমার মতো সামলাতে দাও। এই মেয়েকে তোমার ঘাট থেকে আমি নামিয়ে ছাড়বো। ওর জীবন যদি আমি ছাড়খাড় না করেছি তো আমিও উল্টা পায়ে দৌড়ে পালাবো। দেখিস, দেখে যাও। আমি মলমও লাগাবো, আবার ক্ষত গভীরও করব। তোমার অমঙ্গল হোক সেটা আমি কখনো চাই না। তোমার ভালোর জন্য আমি সব করতে পারি বাবা। মার কথায় আমি মেরিনকে কোলে তুলে বাড়িতে ঢুকলাম। 1 ঘন্টা পর মেরিনকে আমার কাজিন ভাবিরা রুমে রেখে গেল। সারা রুম ফুলের বাগান হয়ে আছে, খুবই সুন্দর করে। কিন্তু খাটে এন আর লাভ এন দেখে মেরিনের মাথাটা একদমই খারাপ হয়ে গেল। ও ছুরি দিয়ে পরের এনটাকে নষ্ট করে নতুন করে এন লাভ এম লিখলো। নীরের পাশে কেবল আর কেবল মেরিন থাকবে। এরপর মেরিন দাঁড়িয়ে গেল, রুমে চারপাশটা দেখতে লাগলো। সব জায়গায় নীরার ছবি আর নীরার ছবি। মেরিন হাতে ছবিটার দিকে তাকিয়ে ডেভিল একটা স্মাইল দিল। তখনই মার রুমে এলো। মামনি, কিছু তো মনে হয় খাওনি তোমরা। এক্ষুনি কিছু খেয়ে নাও, আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দিচ্ছি, এসো। মেরিন মাকে টেনে সোফায় বসিয়ে হাতে থাকা ছুরিটা দিয়ে নীলিমার ঘাল ছুঁয়ে ঘোরাতে ঘোরাতে আঁকি বুকি করতে করতে বলল, পেছন দিয়ে সাধারণ আঘাতের থেকে সামনাসামনি গুলি করা আমার বেশি পছন্দ। কাটা দিয়ে কাটা তুলতে হয়। এই মেয়েকে আমার মতো সামলাতে দাও। ওই মেয়েকে তোমার ঘাট থেকে আমি নামিয়েই ছাড়বো। ওর জীবন যদি ছাড়খাড় না করেছি তো আমিও উল্টো পায়ে দৌড়ে পালাবো। কি তাই তো? কি নিখুঁত অভিনয় যে নওগাঁর লিস্ট নীর আহমেদ চৌধুরী বর্ষণ পর্যন্ত তোমার অভিনয় ধরতে পারলো না। ধরবে কি করে? পরিচালনাতে যে ম্যারিন বন্যা নীর খান চৌধুরী ছিল। বলেই দুজন হা হা করে হাসতে লাগলো। মেরিন মাকে জড়িয়ে ধরল। মামুনি, হোয়াট অ্যান অ্যাক্টিং, ইউ আর টু গুড। যার এমন একটা কুটপুটে বউ আছে তাকে তো টু গুড হতেই হবে। তবে তোমার লেখা এই ডায়লগটার জন্য আমি কিভাবে যে প্র্যাকটিস করেছি তা আমি কেবল নিজেই জানি। ভীষণ ক্ষুধা লেগেছে, এক্ষুনি দিচ্ছি। মা মেরিনকে খাইয়ে দিচ্ছে আর মেরিন অদ্ভুত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। মানে কিছু না। আর শোনো, পরশু তোমাকে কি করতে হবে? 2 ঘন্টা পর আমি রুমে ঢুকলাম। ঢুকেই তো অবাক হয়ে গেলাম, কারণ রুমে আগুন জ্বলছে। এ কি? ভয় পাওয়ার কিছু নেই, আমি ধরিয়েছি কিছু আবর্জনা পুরোচ্ছি। আমি দেখে বুঝতে পারলাম যে কোনো ছবি পোড়ানো হচ্ছে। একটা ছবি সাইডে পড়লো। ছবিটা দেখে আমি বুঝলাম যে সেটা নীরার ছবি, কিন্তু মুখটা বিকৃত। আমি রুমে চোখ বুলিয়ে দেখলাম যে রুমে নীরার কোনো ছবি আর নেই। এই তোমার সাহস কি করে হয়? নীরার আমার সাহসের প্রমাণ 4 ঘন্টা আগেই পেয়েছেন। এই ছবি পুড়িয়ে কোনো লাভ নেই মেরিন। নীরার ছবি আমার বুকের মধ্যেখানে আঁকা রয়েছে। আমার মন থেকে নীরাকে তুমি কখনোই সরাতে পারবে না। আমি চাইলে নীরাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি, আর আপনার মন থেকে পারবো না। আমি যদি চাইতাম তবে আপনার নীরাকে ছলে বলে কৌশলে আপনার সাথে জঘন্য প্রমাণ করতে পারতাম। এরপর কল্পলোকের কোনো কল্পলতা হয়ে আপনার সামনে নিজেকে উপস্থাপন করে আপনার মনে আমার জন্য ভালোবাসার ফুল ফোটাতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি হয়েই আপনার সামনে নিজেকে তুলে ধরেছি, কারণ মেরিন ছলনা করতে জানে না। ছলনা করতে জানে না, ধ্বংস করতে জানে, কেড়ে নিতে জানে। বাট ইউ নো হোয়াট, আই লাভ ইউ। আই হেট ইউ মেরিন, আই হেট ইউ। ভালো, মিথ্যে ভালোবাসার থেকে সত্যিকারের ঘৃণা অনেক ভালো। বলে মেরিন আমাকে সালাম করতে গেল। আমি পিছনে সরে গেলাম। আমি তোমাকে বউ হিসেবে কখনোই মারি না, সো এই বউগিরি আমার সামনে করবে না।
বলে আমি চলে যেতে নিলেই মেরিন ধাক্কা দিয়ে আমাকে সোফায় ফেলে আমার পাড়া ধরে সালাম করলো। আপনার মানাতে কিছু যায় আসে না, আমি আপনার বউ, সেটা আমি মানি, দুনিয়ার সবাই মানে, দুনিয়া মানে, আমি মানি আমি আপনার বউ, সো দ্যাটস ইট। আপনার জীবনে যদি কোনো সত্য থাকে তবে সেটা হলো এই যে আমি আপনার বউ। আমার চোখে আগুন। মেরিনের গলা চেপে ধরে বললাম, আর তোমার জীবনে বড় সত্যি হলো তুমি আমার চোখের কাঁটা। আজ থেকে আমার সকল অভিশাপে তুমি। গলা চেপে ধরতে মেরিনের দমটা আটকে যাওয়ার মতো অবস্থা, চোখ মুখটা লাল হয়ে গেছে, কিন্তু তবুও মেরিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না, উল্টে ওর ছোটের কোণে হাসি। মেরিনের এই অবস্থা দেখে আমি নিজেই মেরিনকে ছেড়ে দিলাম। মেরিন কাশি দিতে লাগলো। স্বাভাবিক হওয়ার পর মেরিন বলল, আপনার সকল অভিশাপে আমি হলেও আমি সকল আমলে আপনি, আমার সকল আমলে আপনি, আপনার সকল দোয়া আপনি। আমি চলে যেতে নিলাম। মেরিন আমার হাতটা টেনে নিয়ে একটা স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিয়ে বলল, এটা সব সময় হাতে রাখবেন, এটা আমি কাবা শরীফের ওখান থেকে স্বর্ণের গিনি কিনে এনে বানিয়েছি, যে গিনিটা কাবা শরীফ স্পর্শ করানো হয়েছে। আর ব্রেসলেটটা আপনার সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে ইনশাল্লাহ। এটা সেদিনই খুলবেন যেদিন আমি মরে যাব। আমি তখনই ওটা হাত থেকে খুলে ছুঁড়ে বেড়ে ফেলে দিলাম। তুমি এখনই আমার কাছে মৃত, আজীবন থাকবে তুমি। যদি তোমার বদৌলতে আল্লাহর তরফ থেকে আমার উপর কোনো সৌভাগ্য রহমত নাজিল হয়, তবে তার বদলে আমি আল্লাহর অভিশাপ নিতে চাইব। তোমার বদৌলতে জান্নাতের থেকে জাহান্নামকে আমি বেশি প্রাধান্য দেব। আমার কথার জবাবে মেরিন শুধু একটা হাসিয়ে দিল, এবার আবার ব্রেসলেটটা এনে আমার হাতে পরিয়ে দিল। ভালোভাবে কোনো কথাই বোঝেন না, পরিয়ে দিলাম। এরপরও যদি একটা কবজি থেকে খুলে ফেলেন, আপনার জানের শরীর থেকেও কবজিটা কেটে ফেলা হবে, আর আপনি জানেন যে আমি এটা করতে পারবো। আমি পরিস্থিতি বেগতিক দেখে আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মেরিনও ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাটে এসে আমার বুকে জাস্ট মাথাটা রেখে শুতেই আমি একটা ধাক্কা দিয়ে মেরিনকে ফেলে দিলাম। বেডের কোনায় লেগে মেরিনের কপালটা কেটে গেল। মেরিন হাত দিয়ে দেখলো রক্ত পড়ছে। এই আমি বলেছি না আমি তোমাকে বউ হিসেবে মারি না, আমাকে টাচ করার সাহস দ্বিতীয়বার করবা না, না হলে কিন্তু এর থেকে বেশি আঘাত পাবে। শাহরুখ খান এর দেবদাস ছবিটা দেখেছেন? সেখানে পার্বতী নিজের উপর অনেক গর্ব ছিল, কারণ চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু ওর গায়ে নেই। এরপর একটা গান দেয়, গানে একটা লাইন আছে, जो दाग तुमने मुझको दिया उस दाग से मेरा चेहरा हिला, रहूंगी इसको निशानी बनाकर, रहूंगी इसको हमेशा सजाकर। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে দেবদাসের আঘাতে পার্বতীর রূপ সত্যি সত্যি বেরিয়েছিল কিনা জানি না, কিন্তু আজকে নীরের আঘাতে মেরিনের কপালে যে দাগ হলো, তাতে অবশ্যই মেরিনের রূপ অবশ্যই বেড়ে গেল। যার মন সুন্দর না তার রূপও সুন্দর না। তুমি খাটে ঘুমাবো, আমি বরং সোফায় ঘুমাবো। এই যে আমি আপনার কাছে কিছু চাই না, লাইক স্ত্রীর মর্যাদা অর হোয়াট, তবে রোজ রাতে আপনার বুকে মাথা রেখে একটু শান্তিতে ঘুমাতে চাই। ভাবলে কি করছে তোমাকে আমার বুকে মাথা রাখতে দেবো? রিকোয়েস্ট করছি নীর, ভালো হবে না। আর খারাপ কি করবে তুমি? এই রিমোটটা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল রিমোট না, এটা প্রেস করলে বোম ব্লাস্ট হবে। কোনো ভয় দেখিয়ে লাভ নেই। আপনার কি মনে হয় মেরিন ভয় পায়? মেরিন ভয় দেখায়? ভয় তারা দেখায় যারা নিজেরা ভয় পায়। আপনার ফোনে তো বোম ট্র্যাকার আছে, চেক করে দেখুন। আমি চেক করে দেখলাম যে সত্যি আছে। তুমি এতটা জঘন্য? যতটা দেখছেন বা ভাবছেন তার থেকেও বেশি জঘন্য আমি। বাধ্য হয়ে আমি মেরিনকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। মেরিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, মনে মনে বলল, মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মোর সবই রে, তুই কি আমার হবি রে। জানি না কত বছর এমন শাস্তি পেলাম, আপনার যে মাথা গোজার কোনো জায়গা নেই, নীর আজ থেকে পেলাম। এইদিকে এসবের মানে কি? তুমি ভালো করে জানো কিসের কথা বলছি। তুমি এই মেয়েকে বউ বলে কিভাবে মেনে নিতে পারো? এই অসভ্য বেয়াদব
বেলাগা মেয়েকে বউ হিসেবে কিভাবে মেনে নিতে পারো? এখন বলো না যে নীরকে বলা কথা আমি বিশ্বাস করব। এই মেয়েকে কতটা খারাপ তুমি জানো? কি করেছে আজকে? তুমি তোমার মনের ভাব প্রকাশ করো, কারণ আজকের পর থেকে আমি আমার মামুনির নামে কোনো বাজে কথা শুনতে চাই না। মা মুনি, তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি একদম ঠিক আছি। তোমাদের বাবা ছেলের মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমার ছেলের পাশে কেবল ম্যারিনকেই মানায়, নীরা নয়। ম্যারিনে আমার ছেলের সত্যিকারের ভালোবাসা, অকারণে ভালোবাসে। ম্যারিন নীরের জন্য পারফেক্ট, রূপে গুণে যোগ্যতায় বংশধর পরিচয় সবটাই। কি আবল তাবল বলছো? কোন জামানার মতো করে কথা বলছো? ঠিকই বলছি। আর শুরু থেকে নীরাকে আমার পছন্দ ছিল না, কারণ যার বাবার 3 বিয়ে করা, মা 2-3 বিয়ে করা, সে মেয়ে আর কতই ভালো হতে পারে? চিল্লিও না, ঠিকই বলছি। ওই মেয়ের চরিত্র শুরু থেকে আমার ভালো লাগেনি। যতই ভালো হবার নাটক করুক না কেন, শুধু খানবাড়িতে থাকলে আর খানবাড়ির শিক্ষা পেলে সে খানবাড়ির মেয়ে হয়ে যায় না, খানবাড়ির রক্ত হয়ে যায় না। বৃষবৃক্ষ কখনো আম গাছ হয় না। আর এই মেয়ে বুঝি ভালো? ওই মেয়েটার নাম আছে, আর সে তোমার মেয়ের মতো, সম্মান দাও। তো এই মেয়ে সবার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, মারামারি করে, ছেলেদের পোশাক পরে। এই মেয়ে এতটাই খারাপ যে নিজের আপন বাবা মা তাকে মেয়ে হিসেবে মানে না। এটা মা বাবার কলঙ্ক। সন্তান খুনি জঘন্য খারাপ হলেও মা বাবা সন্তানকে ফেলে দেয় না, এনারা ফেলে দিয়েছে। আগে থেকে ম্যানকে আমার পছন্দ ছিল না। গত বছর যখন আমি নীরাকে ঈদের জামা দিতে যাই, ম্যারেন বাড়িতে ঢুকলো, হাত থেকে অনেক রক্ত ঝরছিল, তবু কণিকায় উঠে গেল না। সে নীরাকে কোন পোশাকে দেখতে ভালো লাগবে সেটা দেখতেই ব্যস্ত। পরে মীরার দাদু দৌড়ে এসে হাতে ব্যান্ডেজ করে দিল। ম্যারেন একবার আমার দিকে তাকালো। কি অদ্ভুত সে চাহনি, কি মায়া সে চোখে, কি মায়া সে চোখে মুখে। কোনো কাজল, কোনো লিপস্টিক ছিল না তার মুখে। কুদরতের সাথে সজ্জিত সে। যখন জানতে পারলাম যে কণিকা ওর মা, তাও আবার আপন মা, তখনই ভেবে নিয়েছিলাম যে কোনো ঘাপলা আছে। ভাবছিলাম যদি ম্যারেন নীরের বউ হতো, কিন্তু নীর তো নীরা বলে অজ্ঞান। কিন্তু ভাবতেও পারেনি যে ম্যারেন নীরকে ভালোবেসে ফেলবে। আর এতে আমার থেকে খুশি কেউ না, কারণ ম্যারেন নীরকে সত্যিকারের ভালোবাসে। দাঁড়াও, সবে তো শুরু গল্প। হ্যাঁ, বাজি। চলো বাজি লাগিয়ে নীরের কাছে কি কখনো ম্যারেন ঘৃণার ম্যারেন থেকে ভালোবাসার ম্যারেন হতে পারে কিনা। ওকে, লাগালাম বাজি। আমি বললাম কখনো নীরের কাছে মেরিন ভালোবাসার মেরিন হতে পারে না। আমি লাগালাম হতে পারবে। আজকে ম্যারেন নীরকে যতটা ভালোবাসে, তার থেকে 1000 গুণ বেশি নীরকে ম্যারেন ভালোবাসবে। তখন ম্যারেন নীরকে ছাড়লেও নীরই ম্যারেনকে ছাড়বো না। সকালে মেরিনের আগে ঘুম ভাঙলো, দেখলো যে ও এখন আমার বুকে ঘুমিয়ে আছে। আমার বুকে একটা চুমু এঁকে দিল, এরপর আমার ঠোঁট জোড়া দখল করে নিল। ঘুমের মধ্যে আমার মনে হলো দম নিতে কষ্ট হচ্ছে। চোখ খুলে দেখি কাহিনীটা কি, মেরিন ছেড়ে দিল। এসবের মানে জানতে পারি আমি। গুড মর্নিং কিস। সন্ধ্যার রিসেপশনের পর আমি আর মেরিন খান বাড়িতে গেলাম। দাদুভাই নিজেই বরণ করে নিল। আমাকে দেখে নীরা দৌড়ে এলো জড়িয়ে ধরতে, কিন্তু পারলো না। মেরিন সামনে দাঁড়ালো। নীরা আপু, অন্যের বরকে এভাবে জড়িয়ে ধরতে এসো না, মানুষ বলবে তোমার নজর খারাপ। খাঁটি বাংলায় কি বলে যেন? নীরা আঙ্গুল তুলে বললো মেরিন। সাথে সাথে মেরিন নীরার আঙ্গুল এমনভাবে মোচড় দিল নীরার আঙ্গুলটাও ভেঙে যায়। সাহস কিভাবে হয় আমাকে আঙ্গুল দেখানোর? আরে আরে ছাড়ো ওকে, আমার বলাতে মেরিন ছেড়ে দিল। আপনার না হওয়া বউকে বলে দিন যে ভুলেও আমার আপনার সামনে না আসে, তবে এই দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাবে। আর হ্যাঁ, খানবাড়িতে শেষ 10 সেকেন্ড গুনে নাও, মানে গেট আউট ফ্রম মাই হাউস। নিজের ভিখারি বাবের বাড়িতে যাও, গেট আউট। তুমি ওকে বাড়ি থেকে বের করে দেওয়া আর কে? বাড়ির মালিক। কেন কেন বলে যান মিস্টার খান? এখন নীরা বানু, আপনি চলে যান এখান থেকে। তো বাড়ি থেকে বের করছি, দুনিয়া থেকে না। হয়ে গেছে, শেষ। আরো কিছু বলার আছে নীরা? ডোন্ট ওয়েস্ট মাই টাইম।
তোমার খালামণি হাজার চেষ্টা করেও তোমাকে এই বাড়িতে রাখতে পারবে না। সো আউট। নীরা চলে গেল। মেরিন ফ্রেশ হতে চলে গেল। আমি বাগানে দাঁড়িয়ে আছি। কণিকা আমাকে কফি দিল। আরে খালামণি, সকালে আমি এখনো ঘুমাচ্ছি। মেরিনকে তমা অর্থাৎ আমাদের সার্ভেন্ট এসে বললো যে নিচে অফিস ম্যানেজার এসেছে। মেরিন নিচে গেল। হ্যালো ম্যাম, গুড মর্নিং। গুড না ব্যাড সেটা তোমার এখানে আসার কারণ শোনার পর ডিসাইড করব। বলে ফেলো। ম্যাম, এই কাগজগুলোতে আপনার সিগনেচার লাগবে। কেন? কার বিয়ে লাগছে? না মানে ম্যাম এগুলো। ইয়া হোয়াট এভার, গিভ মি। মেরিন তো এক বস্তা বিরক্তি নিয়ে পেপারগুলো পড়ছে আর সাইন করছে। হঠাৎ মনে হলো কাগজটার মাঝে কিছু একটা গন্ডগোল রয়েছে। মাঝখান থেকে লোকানো ডিভোর্স পেপার বের করলো। কণিকা খান, মিসেস কণিকা খান। মেরিনের আত্মা কাঁপানো কণ্ঠে আমার ঘুমটা ভেঙে গেল। সবাই দৌড়ে নিচে এলো। মেরিনের রাগান্বিত কণ্ঠে আজকে পুরো খান বাড়ি কেঁপে উঠল। এসবের মানে কি বলবেন? এটা শুনেই মেরিন টেবিলে পড়ে থাকা ছুরি দিয়ে তার মাকে দেওয়ালে ঠেকিয়ে ছুরিটা গলায় ধরল। আমিও আঙ্কেল মিলেও সরাতে পারলাম না। পরে দাদুভাই এসে সরালো। তুমি কি পাগল? নিজের মায়ের গলায় কেউ ছুরি ধরে? আমি ধরি, আর আনফরচুনেটলি এই মহিলা আমাকে জন্ম দিয়েছে আর তাই এখনো জীবিত আছে। না হলে আমার আর ওনার ডিভোর্সের কথা উচ্চারণ করার জন্য এতক্ষণে ওনার গোলাটা শরীর থেকে আলাদা করে দিতাম। বলেই মেরিন হাতে থাকা ছুরিটা ছুঁড়ে মারল, যার হ্যান্ডেলটা গিয়ে লাগলো দাদুভাইয়ের পায়ে। দাদুভাই আহ বলে চিৎকার দিয়ে উঠল। মেরিন দৌড়ে দাদুভাইয়ের কাছে গেল। তেমন ব্যথা পায়নি, তবু মেরিন অস্থির হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এই মেয়ে এমন কেন করে? নিজের মায়ের গলায় ছুরি ধরে। অথচ রাতে মেরিন কাপড় চোপড় ভাঁজ করে কাভার্ডে রাখছে। আমি কিছু কাজ করছি আর লুকিয়ে লুকিয়ে মেরিনকে দেখছি। বউ আমি আপনার, সরাসরি দেখতে পারেন আমাকে। তোমার ঠিক পিছিয়ে যে একটা ঘড়ি আছে সেটা দেখছি। তোমার দিকে তাকানোর আগে যেন আমি অন্ধ হয়ে যাই। পরদিন সকালে নাস্তা টেবিলে। কি ব্যাপার, আজকে সকাল সকালে তো আইটেম কলিজা বোনা, আলু পরোটা, মাংস বোনা, সবজি, পুস্তা, সবজি হালুয়া। গ্রানের রঙের রূপেই বলে দিচ্ছে যে খাবার কত মজা হয়েছে। সবাই মন ভরে তৃপ্তির সাথে খেলাম। শুধু তাই নয়, দুপুরে আর রাতেও সবাই জমিয়ে খেলাম। রাতে খাওয়ার পর সবাই বসে পিঠা খাচ্ছি। বাটি সাপটা, পুলি, মালপোয়া। নীলিমা বিয়ের চক্করে তো 12 দিন ধরে তুমি রান্না বান্না করছো না। এই 12 দিনে তোমার হাতের রান্নার মার দাদিমার মতো রান্না কিভাবে শিখে গেলে? আজকে সকাল থেকে কোনো রান্না আমি করিনি, এমনকি রান্না করে পা পর্যন্ত রাখিনি। সব রান্না আজকে মামনি করছে। আমি মাঝপথে খাওয়া থামিয়ে হাত থেকে পিঠা ফেলে বলি, এখনই হসপিটালে চলো। এই মেয়ে আমাদের খাবারের, আমি ড্যাম শিওর আমাদের খাবারে মেরে ফেলার জন্য বিষ টিষ মিশিয়েছে। যদি আপনাদের মেরে ফেলতে হয় তবে এখন এই মুহূর্তে বোম ব্লাস্ট করিয়ে মারতে পারি, গুলি করে মারতে পারি। মেরিন ছলনা করে কাজ করে না। মেরিন ভীতুদের মতো পেছনে ছুরি চালায় না। আমি উঠে চলে গেলাম। নিহালও চলে যেতে নিল। দাঁড়াও বাবা। খবরদার, আমাকে বাবা বলে ডাকবে না, আমি তোমাকে সেই অধিকার দেইনি। মেরিনকে অধিকার দেওয়ার অধিকার তোমাদের কারণ নেই। আমি বাবা ডাকবো তো ডাকবো, তোমাদের জিজ্ঞেস করে ডাকবো না। সে যাই হোক, মামুনি বলল যে চৌধুরী পরিবারে নাকি নতুন বউকে বিয়ের পরপরই কিছু রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে হয়। রান্না যখন করতে হবে তাই আজই করলাম। এরপর কবে করব তা আমি নিজেও জানি না। চৌধুরীরা নাকি নতুন বউয়ের রান্না খেয়ে তাকে কিছু গিফট করো। তোমাকে আমি ছেলের বউ হিসেবে মানি না। সেটা তোমার ব্যাপার। তবে আজকে দেখি সত্যি চৌধুরীদের খানদানি নিয়মের জোর আছে কিনা। খুব সহজ, আমি রান্না করেছি তাই আমি কোনো গিফট চাইবো, সেটা দিতে হবে। ভয় নেই, টাকা পয়সা চাইবো না, ওগুলো আমারই অভাব নেই। তুমি আর কি দিবে? তুমি কি আমাকে নিচু দেখাচ্ছ? মোটেও না, আমি কেবল তোমাকে ভয় পেতে না করছি। বিয়ের দিন তোমাকে সালাম করেছিলাম, কিন্তু তুমি শুধু নীরের মাথায় হাত দিয়েছিলে, আমার মাথায় দাওনি।
আজকে আমি আবার তোমাকে সালাম করব, তুমি আমার মাথায় হাত রাখবে। কেউ সালাম করলে তার মাথায় শুধু হাত রাখলে হয় না, সাথে কিছু আশীর্বাদও করতে হয়। তোমাকে আমি কখনোই আশীর্বাদ করতে পারবো না। না না, আশীর্বাদ করতে হবে না, সেটা আমায় কেউ করে না। শুধু মাথায় হাত রাখবে। মাথায় হাত রেখে অভিশাপই করো, কিন্তু তবুও হাত রাখো। বাবা অবাক হয়ে গেল মেরিনের কথায়। মেরিন সালাম করলো, বাবা মাথায় হাত রাখলো, মনে মনে বলল সুখী হও। ম্যারিন রুমে গেল, গিয়ে দেখে নীল সোফায় হেলান দিয়ে কপালে হাত দিয়ে বসে আছে। ম্যারিন গিয়ে ধাপ করে নীলের কোলে বসলো। নীল অবাক হয়ে গেল। এই মেয়ে আমার কোলে বসলো কেন? নামো বলছি, নামো। আমার কোনো নাম নেই, এই মেয়ে বলে ডাকেন কেন? আপনি আমাকে ভালোবেসে এই মেয়ে বলে ডাকেন। যাই হোক, আজকে আমার রান্না খেলেন, বিনিময়ে আমাকে কিছু উপহার দেবেন না? তো আমি মেরিনকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তোমার রান্না আমার জন্য 20 বরাবর, আর উপহার যদি চাও তবে উপহারে তালাক দিতে পারি। এত বড় গিফট আমি নিতে পারবো না। মেরিন উঠে আবারও আমার কোলে বসলো। আমি আপনাকে ভালোবাসি, আপনি চান আর না চান আপনাকে আমার সাথে থাকতেই হবে। পরের দিন নীল মেডিকেলে যাবে। গাড়িতে গিয়ে বসেই দেখলো পাশের সিটে ম্যারিন বসে আছে। তুমি? এনি ডাউট? নীল ম্যারিন মেডিকেলে পৌঁছালো। গিয়ে নীল জানতে পারলো যে নীল রোগী দেখার পাশাপাশি আর কোনো ক্লাস করতে পারবে না। শুধু সেকেন্ড ইয়ারের এ সেকশনের ক্লাস নিতে পারবে। নীল কাহিনী বুঝতে পারলো। নীল আজকে রোগী না দেখে রুমে বসে আছে। তখনই ওর একটা কলিগ রুমে এলো। আরে এলা, তুমি? তোর সাহস কি করে হয় আমার নীরের হাত ধরার? আজকে আমি তোর এমন অবস্থা করব যে তুই আমার নীরের দিকে ভুল করেও আর কখনো হাত বাড়ানোর কথা কল্পনাও করতে পারবি না। মেরিন এলা চুল ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মেরিন ছাড়ো ওকে, ছাড়ো বলছি। মেরিন টেনে নিয়ে যাচ্ছে। মেরিন এলা চুল টেনে নিয়ে নিচে মাঠের ওখানে নিয়ে সবার সামনে নিচে ফেললো। এরপরে এলার ডান হাতের ওপরে পাড়া দিয়ে দাঁড়ালো। চিকন পেন্সিল হিলের জাতা খেয়ে এলার জানটা বেরিয়ে যাচ্ছে। মেরিন আবারও এলার চুলের মুঠি ধরে বলল, খুব শখ না আমার নীরের হাত ধরার? হ্যাঁ, আর যদি কখনো নীরের দিকে চোখ তুলে তাকাস তবে জানে মেরে দিব। এরপর এলাকে ছেড়ে দিল। সবাই নিজের কানে একটা কথা ভালোভাবে ঢুকিয়ে রাখো, নীর আহমেদ চৌধুরী বর্ষণ মেরিন বন্যা নীর খান চৌধুরীর স্বামী। কেউ ওনার দিকে চোখ তুলে তাকালেও আমি তার চোখ উঠিয়ে ফেলবো। এরপরও যদি কেউ কলিজা দেখায় তবে আমি তার কলিজাটাই বের করে ফেলবো। দুদিন পর দুজন বাড়ি ফিরছে। সামনে একটা গাড়ি এমন ভাবে ব্রেক মারলো যে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য নীল খুব জোরে ব্রেক চাপ দিতে হলো, যার কারণে স্টিয়ারিং এ লেগে নীলের কপাল সামান্য একটুখানি কেটে গেল। নীর, আপনি ঠিক আছেন? মেরিন একদম অস্থির হয়ে গেল, পাগলের মতো করতে লাগলো। ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিল। আরে ঠিক আছি। মেরিন দেখলো সামনের গাড়িটা স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। মেরিন আমাকে বলল, নীর, আপনি পিছিয়ে গিয়ে বসুন। নীলকে বাধ্য হয়ে পিছনের সিটে গেল। মানে ড্রাইভিং সিটে বসলো। এরপর এমন স্পিডে গাড়ি চালাতে লাগলো যে ভয়ে আর নীল আত্মা যায় অবস্থা। ম্যারিন গাড়ি একদম ওই গাড়ির সামনে নিয়ে থামলো। এরপর গাড়ি থেকে নেমে ওই গাড়ির ড্রাইভারের কলার ধরে টেনে বের করলো। এরপর ইচ্ছে মতো পিটানো শুরু করলো। তোর জন্য আমার নীরের কপাল কেটে গেছে, তোকে তো আমি। ম্যারিন মারতেই আছে। তৎক্ষণে জনও চলে আসলো। অনেক কষ্টে নীর ম্যারিনকে সরিয়ে আনলো। পাগল হয়ে গেছো? মরে যাবে তো লোকটা। যাক, ওই জন্যই আপনি ব্যথা পেয়েছেন। আরে এটা সামান্য একটু ব্যথা। আপনার জন্য সেটা সামান্য, আমার জন্য নয়। জি ম্যাম। জন, এর এমন অবস্থা করো যেন আর কোনোদিন গাড়ি চালাতে না পারে। ম্যাম, আপনার হাত তো কেটে গেছে, রক্ত বের হচ্ছে। ও হ্যাঁ, এমন ভাবে বলছো যেন এই প্রথম কেটেছে। আসছি। নীর ড্রাইভিং সিটে বসতে নিলেই
আরে আরে, আপনি ড্রাইভ করবেন নাকি? মোটেও না, আপনি ব্যথা পেয়েছেন না তো কিভাবে ড্রাইভ করবেন? হ্যাঁ, আরে কোনো কথা না। ম্যান কাটা হাত দিয়ে ড্রাইভ করে বাড়িতে পৌঁছালো। মানবতার খাতিরেও নীর ম্যানকে কাটা হাতের কথা একবারও জিজ্ঞাসা করলো না, কারণ ঘৃণা। এভাবে চলছিল কি দিনকাল। ম্যানকে দেখে নীর অবাক হলেও ঘৃণা এক বিন্দুও কমেনি, কিন্তু ম্যারেন ভালোবাসা বেড়ে গেছে। সব সময় নীরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, একটা আঁচড়ও লাগতে দেয় না নীরের গায়ে। রোজ রাতে নীরের বুকে ঘুমায় আর সকালে গুড মর্নিং কিস। এরপর 1 মাস নীর ম্যারেন কোথায়ও যাচ্ছে, তখন দেখলো একটা মেয়ে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে, আঙ্গুল ব্যান্ডেজ করা। আর মেয়েটা নীরা। নীর গাড়ি থেকে নামতেই নীল ম্যারেনের হাত ধরে বাধা দিল। নীর ঝাড়া দিয়ে ম্যারেনের হাত ছড়িয়ে নিল। নীর বেরিয়ে গেল। নীরার হাত ধরে বলল, তোমার হাতে কি হয়েছে? তুমি এখানে কি করছো? কিন্তু তোমার কাছে তো গাড়ি ছিল। চুপচাপ গাড়িতে উঠুন। কন্ট্রাক্টের কথা ভুলে গেছেন? গো টু হেল উইথ দ্যাট কন্ট্রাক্ট। আপনি সত্যিই ভালো কথা ভালোভাবে বোঝেন না। মেরিন গানটা বের করলো, সেটা দেখে ভয়ে নীরা আমাকে চেপে ধরল। ছাড় নীরকে, না হলে আমি তোকে গুলি করব। আমি নীরার সামনে দাঁড়ালাম। করো গুলি। নীরার কাছে যেতে হলে আগে নীরকে জানে মারতে হবে। নীরের বুক থেকে কখন নীরাকে সরাতে পারবে না। নীর, ওকে ছেড়ে দিন। না, দেখো এখন আমি তোমার চোখের সামনে কি করি। বলে আমি নীরার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম। এরপর কেবল কেসটা করতে যাব তখনই কেউ আমাকে ক্লোরোফর্ম দিয়ে দিল। দুজন অজ্ঞান হয়ে রইলাম। 3 ঘন্টা পর দুজনেরই জ্ঞান ফিরল। আমি চোখটা মেলে দেখলাম যে ওকে চেয়ারের সাথে লোহার শেকল দিয়ে বাঁধা রাখা হয়েছে, কিন্তু লোহার শেকলের উপরে একটা কিছু আবরণ লাগানো হয়েছে। লোহার শেকলটা যেন আমাদের গায়ে ব্যথা না লাগে সেজন্য। আর আমার চোখ বরাবর আছে মেরিন। হ্যালো হানি। আমাকে এখানে কেন এনেছ? ছবি দেখাতে। মানে আপনার ডান দিকে দেখুন। নীর ডান দিকে ঘুরলো, দেখলো সেখানে নীরাকে দাঁড়ানো করানো। ওকে কস্টিপ দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। মানে? নীরা, ছেড়ে দাও ওকে। ছেড়ে দিলে ছবি কিভাবে দেখবেন? বলেই টেবিলে থাকা 4-5টা ছুরি থেকে সবচেয়ে ভয়ঙ্কর আর ধারালো ছুরিটা হাতে নিল। আমার এই ছুরিগুলো অনেকের রক্ত ঝরিয়েছে, কিন্তু আজকে প্রথম জান দিবে। না মেরিন, তুমি এমন কিছু করবে না। আমি এমনটাই করব। খুব শখ না তোর মিথ্যা আঙ্গুল কাটা দিয়ে সমবেদনা নেওয়ার? এখন সত্যি সত্যি কাটার যন্ত্রণা উপভোগ কর। তুই এই হাতে নকল ব্যান্ডেজ করেছিলি না? বলে ছুরি দিয়ে নকল ব্যান্ডেজটা ছুরি দিয়ে কেটে ফেললো। এই হাত দিয়ে নীরকে চেপে ধরেছিলি না? বলেই নীরার হাতে ছুরি দিয়ে পোঁচ দিল। নীরা! মেরিন নীরার অন্য হাতে একটা প্যান্টস দিল। মেরিন, ওকে ছেড়ে দাও। আমি আর কখনো ওকে টাচ করবো না, এমনকি তাকাবো না ওর দিকে। ওকে ছেড়ে দাও নীরা, ওকে ছেড়ে দাও মেরিন। মেরিন আমার কথা কানে না দিয়ে নীরাকে একের পর একের আঘাত করেই যাচ্ছে। শেষে ছুরি নীরার গলা বরাবর চালাতে নিলে আমি বলে উঠলাম, তোমাকে আমার কসম লাগে, থেমে যাও মেরিন। এই কথাটা শোনার পর থেমে গেল। ছুরিটা জাস্ট নীরার গলায় টাচ করেছে। আমার কসমে সে থেমে গেল। আমি কথা দিলাম যে কখনো নীরার কাছে যাব না, তবু ওকে মেরে ফেলো না প্লিজ। মেরিন থেমে গেল। নীরার থেকে 4 কদম সরে এসে হাতে ছুরিটা দিয়ে নিজেরই অন্য হাতে চালাতে লাগলো। নিজের হাতে একের পর এক পোঁচ দিতে লাগলো আর সাপের মতো কমাতে লাগলো। ম্যাম কি করছেন কি? জবাবে ম্যারেন এমন ভাবে জনের দিকে তাকালো যে জন কেঁপে উঠল, পেছনে চলে গেল। নীরা অবাক চোখে দেখছে মেরেনের চোখ অসম্ভব লাল। জন, নীরার মাথার সব চুল ফেলে ন্যাড়া করে দাও। মুখে কালি মাখিয়ে ছবি তুলে ফেসবুকের নিউজ ফিডে খবরের জায়গায় দিয়ে দাও। এই ভিখারির বাচ্চা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে, এরপর ব্যান্ডেজ করো। জন, 5 মিনিট সময় দিলাম। জি ম্যাম। এই সানা নামের মেয়েটা এসে ম্যারেনের কথা মতো কাজ করতে লাগলো।
ম্যাম, এবার তো ব্যান্ডেজ করান। এখন তো নীরা যথেষ্ট শাস্তি পাচ্ছে। আমি নীরার জন্য আমার হাত কাটিনি। আমি তোমাকে 2টা ইঞ্জেকশনের নাম লিখে দিচ্ছি, সেগুলো এখন গিয়ে নিয়ে আসবে। ওকে ম্যাম। 10 মিনিট পর ম্যারিনের ডান হাত থেকে একটা ইঞ্জেকশন পুশ করলো। এরপর লোহার খুব সরু ধারালো কাঠির মাথা আগুনে পুড়িয়ে নীরের হাতে ম্যারিন লিখতে লাগলো। ইঞ্জেকশনের কারণে নীর হাতে একটু ব্যথা পাচ্ছে না। নীরের হাত থেকে রক্ত ঝরছে, তা দেখে ম্যারিন জানটা বেরিয়ে যাচ্ছে। আই এম সরি। কত রক্ত বের হচ্ছে আপনার? তাই তো আমি আপনার থেকে 4 গুণ রক্ত বের করেছি। আপনার ব্যথা লাগেনি তো? আপনার এই ক্ষতটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু এই মেরিন নামটা সবসময় সারা জীবন আপনার হাতে থাকবে। আপনার হাতে লেখা এই মেরিন নামটা আপনাকে সবসময় আমার কথা স্মরণ করিয়ে দেবে। আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না যে মেরিন আপনার বউ, আপনার লাইফ পার্টনার। আপনি না চাইলেও এই লেখার মতো আমিও সারা জীবন আপনার জীবনে থাকবো। ম্যারিন নীরের হাতে নিজের নামটা লিখে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর নীরের বাঁধন খুলে দিল। ম্যারিন মাথাটা ঝিমঝিম করতে লাগলো। ম্যাম, এবার তো হাতে ব্যান্ডেজ করিয়ে নিন। দাও। দিন ম্যাম হাত। আমারটা আমি করতে পারবো। এ কি স্যার, করছেন কি? ম্যারিন ঘুরে দেখলো যে নীর সেই লোহার কাঠিটা দিয়ে যেন কি একটা লিখলো। ম্যারিন দৌড়ে গিয়ে নীরের হাত থেকে ওইটা ফেলে দিল। আপনার হাত থেকে তো রক্ত ম্যারিন দেখলো যে নীর ম্যারিনের আগে ঘৃণা শব্দটি লিখে দিল। তুমি আমার হাতে মেরিন লিখেছ, আমি তার আগে ঘৃণার কথাটা লিখলাম। আমার হাতের মতো আমার মনেও এবং আমার জীবনেও তুমি আজীবন ঘৃণার মেরিনই হয়ে থাকবে, কখনো ভালোবাসার মেরিন হতে পারবে না। মেরিন আমার হাত নিয়ে ব্যান্ডেজ করতে করতে বলল, যেভাবেই হোক আপনার মনে আমার নাম তো থাকবে, সেটা ভালোবাসার নাই বা হলো হোক না সে নামটা ঘৃণার রুসেল্লায় আমি সারা জীবন আপনার বুকের গভীরে তো থাকতে পারবো, কারণ যাকে আমরা ভালোবাসি তাকে বুকের মাঝে রাখি, আর যাকে ঘৃণা করি তাকে রাখি বুকের ভেতরে। ভালোবাসা ভোলা গেলেও ঘৃণা কখনো ভোলা যায় না। আপনার ঘৃণা কখনোই আপনাকে মেরিন নাম ভুলতে দেবে না, মেরিন মরে গেলেও না। আর এটাই ঘৃণার মেরিনের বড় পাওয়া। মেরিনের মৃত্যুই এখন নীরের সকল দোয়া। 15 দিন পর মেরিন পরীক্ষা দিচ্ছে, তখন হঠাৎ একটা মেসেজ পেয়ে পরীক্ষা মাঝপথে রেখে মেরিন ছুটে আসলো। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম, দেখলাম মেরিন দৌড়ে কোথাও যাচ্ছে। এর না এক্সাম চলছে। এক্সাম রেখে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাক, কিন্তু এ তো স্টাডি নিয়ে অনেক সিরিয়াস। তখনই আমার মোবাইলে নীলিমার ফোন এলো। জানতে পারলাম মেরিনের দুলাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমিও হসপিটালে গেলাম। হাসপাতালে গিয়ে আঙ্কেলের রক্ত লাগবে। ডক্টর আঙ্কেল, আমার রক্তও তো ও পজিটিভ, আমারটা নিন। না মামুনি, তোমার এমনিতেই রক্ত শূন্যতা, তার মধ্যে বিপি একদম লো, তোমার শরীর থেকে রক্ত নিতে পারবো না। আমার বাচ্চা মরা ম্যাটার করে না, আমার দাদু ভাইকে বাঁচান। দেখেছেন আঙ্কেল আপনি আমার রক্ত নিন। কিন্তু একজনের জীবন বাঁচাতে গিয়ে আমি অন্যজনের জীবন নিতে পারবো না। ডক্টর আমার জীবনের বিনিময় হলেও আমার দাদু ভাইয়ের জীবন বাঁচান। এই পৃথিবীতে আমার বাঁচার দরকার নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের বাঁচার দরকার আছে। তাই আমার চিন্তা বাদ দিয়ে আমার দাদু ভাইকে জীবন বাঁচান, না হলে আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওকে ফাইন, বল চলো। দাঁড়াও রানা, কণিকার ব্লাড গ্রুপ ও পজিটিভ, তাই কণিকার বাবাকে রক্ত দিবে। আঙ্কেল, আমার দাদু ভাই, আমি রক্ত দিব। তুমি ভাবলে কি করে যে তোমার বিষাক্ত রক্ত আমি আমার বাবাকে দিতে দিব? মিস্টার খান, সাপের বিষ কেবল মারতে নয়, বাঁচাতেও লাগে। আমি যখন বলেছি তখন রক্ত আমিই দিব। মামুনি দেখো, তোমার শরীর থেকে স্পিডে রক্ত নিতে পারবো না, রক্ত কম থাকায় ঝামেলা হবে।
লেট হবে। আঙ্কেলের জন্য এটা ভালো হবে না, তাই কণিকা ভাবির রক্তটা নিব। ইটস অ্যাবাউট ইউর দাদু ভাই। ম্যারেন বাধ্য হয়ে রাজি হলো। অপারেশন চলছে, সবাই একসাথে বসে আছে। কবির কণিকাকে সান্ত্বনা দিচ্ছে, আর ম্যারেন একা এক কোণে দাঁড়িয়েছিল। ওকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। অপারেশন সাকসেসফুল হলো। কিছুদিন পর দাদুভাই সুস্থ হলো। নীর কিছুতে অঙ্ক মিলাতে পারছে না। নীর মনে মনে, মেয়েটা অনেক খারাপ, কিন্তু তবুও নিজের বাবা কিভাবে রক্তকে বিষাক্ত বলতে পারে? স্ট্রেঞ্জ। সবাই ঘুরে দেখলো যে দাদুভাই দাঁড়িয়ে আছে। দাদুভাইকে দেখে ম্যারেন দাদুভাই বলে দৌড়ে গেল। তুমি এলে যে, আমাকে বলতে আমি চলে যেতাম। কষ্ট করে তুমি আসতে গেলে কেন? তোর শ্বশুর বাড়ি থেকে আমি আসতে পারবো না দিদি ভাই। কি যে বলো না। আমি গিয়ে দাদু ভাইকে সালাম করলাম। হোয়াটসঅ্যাপ ইয়াং ম্যান। একদম বিন্দাস। চলো ব্রেকফাস্ট করবে, চলো। ব্রেকফাস্ট করব বলেই তো সকাল সকাল চলে এলাম, কিন্তু তার আগে এই তোমরা ভিতরে আসো। তখনই 20 জন হাতে করে 20 ধরনের ডালা নিয়ে ভেতরে ঢুকলো। এগুলোর কি দরকার ছিল কাকা? অনেক দরকার। প্রথম নাতনির শ্বশুর বাড়িতে এলাম, খালি হাতে কি আসা যায় নাকি? দেখো দাদু ভাই, তোমাদের বিয়েতে তো কোনো গিফট দিতে পারিনি, তাই হানিমুনের প্যাকেজটা আমার তরফ থেকে তোমাদের জন্য গিফট। বয়স্ক লোকটা কথা কেউ ফেলতে পারলো না। দাদুভাই চলে যাবার আগে নীর নিয়ে এলো। দাদুভাই মোমবাতি জ্বালিয়ে বলল, লাইট বন্ধ করো। নীর তাই করলো। এবার দাদুভাই মোমবাতির সামনে গ্লোবালটা ধরলো। নীর দাদুভাইয়ের বিপরীতে বসে আছে। তোমার দিকে গাবলাটা আলোকিত না অন্ধকার? ঘুটঘুটে অন্ধকার। কিন্তু আমার দিকে একটু জলমেলো আলোকিত। তা তো হবেই দাদু ভাই, তা তো হবেই দাদু ভাই, কারণ গ্লোবটার আলোকিত তো দিক, মানে মোমবাতির আলো তো তোমার দিকটাতে। এই গাবলাটার মতো রক্ত মাংসে গড়া একটা চাঁদের কন্যা আছে, যার আলোকিত দিকটা আমার দিকে আর ঘুটঘুটে অন্ধকার দিকটা তোমার দিকে। ঠিক তখনই দরজায় কড়া নড়ল। দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই। লাইট অন করে দরজা খোলো। দরজা খুলতেই মেরিন হুটহাট করে তো রুমে ঢুকে পড়লো। দাদু ভাই চলো চলো, কেক রেডি। পরের দিন দুজন মেডিকেল থেকে ফিরছে। জ্যামে বসে নীর দেখতে পারলো যে দুইটা ছেলে একটা মেয়েকে টিস করছে। নীর সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে ছেলে দুটাকে পিটালো। দুজন কোন রকম দৌড়ে পালালো। ম্যারেন নীরকে টেনে গাড়িতে নিয়ে বসলো। নীরের হাত পা দেখতে লাগলো যে কোথাও ব্যথা পেয়েছে কিনা। What the hell are you doing? আপনি ব্যথা পাননি তো? কি দরকার ছিল মারামারি করার? আমি তোমার মতো সেলফিশ নই যে কেবল নিজেকে নিয়ে খুশি থাকবো। তাই বলে কে না কে বিপদে পড়লো বলে বের হয়ে মারামারি করবেন? সব সময় দেখি বের হয়ে যান। মারামারি আর করতে দাও কোথায়? বের হলেই তো ফায়ার করা শুরু করো, আর গুন্ডারা পালাই। যাই হোক, এত বাহুবলীগিরি দেখাতে হবে না। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে, তুই জীবন মরণ সবই রে, তুই কি আমার হবি রে। জানেন নীর, আমাদের ছেলে হলে কি নাম রাখবো? নির্বন। আপনার পুরো নাম মানে নীর, আর আমার নাম বন্যা। বন্যা নামের বোন। নীর প্লাস বন ইকুয়াল টু নির্বন। নির্বন আহমেদ চৌধুরী। সেটা কখনো ভেবো না, বুঝেছো? আই হেট ইউ অ্যান্ড আই লাভ ইউ। সে যাই হোক, আমি কি বলেছি যে আজকে আপনার ছেলের মা হব? 1 বছর পর কি 10 বছর পর তো হবই। আমি নির্বনের মা, দেখে নিবেন। বলে নীর ম্যারেনের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। এরপর হাঁটতে লাগলো। কেন? আমার চেহারা কুৎসিত কেন? আমার চেহারা কুৎসিত কেন? আমার চেহারা কি সুন্দর না? কোন দিক দিয়ে খারাপ হবে? দেখুন আমাকে।
দেখি বলুন। ওখানে 4-5 জন বখাটে ছেলে ছিল। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, নীর ম্যারেন দুজনেই কথাটা শুনলো। কেউ রিয়াক্ট করলো না। নীর হেঁটেই যাচ্ছে আর ম্যারেন নীরের নানা ধরনের কথা বলছে, যে ছেলেগুলো ওদের পেছনে হাঁটছে। একটা পর্যায়ে ছেলেগুলো খুব বাজে বাজে কথা বলতে লাগলো। ম্যারেন একটা বার ম্যারেনের দিকে তাকালো। ম্যারেনের তাকানোতে নীর মুখ ঘুরিয়ে নিল। এরপর আবার হাঁটতে লাগলো। কিন্তু ম্যারেন ঠিক করলো যে এদেরকে উচিত শিক্ষা দিতেই হবে। তাই ম্যারেন ছেলেগুলোর দিকে হাঁটতে লাগলো। নীর ঘাড় ঘুরিয়ে দেখলো। এরপর আবার নিজেরা মতো হাঁটতে লাগলো। সামনে একটা রিক্সা পেয়ে উঠাতে উঠে বসে চলে গেল। ম্যারেন তখন ছেলেগুলোকে পিটাতে ব্যস্ত। ম্যারেন এটা চলে যাওয়া দেখে অবাক হলো, আর সেই সুযোগে একজন পিছন থেকে ওর মাথায় বাড়ি মারলো। ম্যারেন চোখ ঝাপসা দেখতে লাগলো। ছেলেগুলো ম্যারেনকে তুলে নিয়ে গেল। জন সময় মতো এসে ম্যারেনকে বাঁচালো। ম্যাম, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি, চলুন। গাড়ির চাবি দাও। গিভ মি দ্য কি। জন ম্যারেনকে চাবি দিয়ে দিল। ম্যারেন এমন স্পিডে গাড়ি চালিয়ে চলে গেল যে জন ওর পিছু যাওয়ার সুযোগই পেল না। ওদিকে নীর একা বাসায় ফিরল। আমি কি জানি? না মানে ম্যাম, গাড়ি নিয়ে কোথায় যেন গেল, পাচ্ছি না। বৃষ্টি হচ্ছে প্রচুর। হোয়াট এভার, জাহান্নামে যাক। বাই, লেট মি স্লিপ। জন এবার নিজেকে আটকে রাখতে পারল না। আপনি কি মানুষ? এত রাতে বৃষ্টির মধ্যে একটা মেয়ে বাইরে, আর আপনি আরামের ঘুমাচ্ছেন। তাও মেয়েটা আপনার বিয়ে করা বউ। লজ্জা করে না আপনার? বলেই জন ফোনটা রেখে দিল। জনের কথায় আমার বোধ হলো আমি কি করেছি। আর দেরি না করে আমি গাড়ি নিয়ে বের হলাম। অনেক বৃষ্টি পড়ছে। এদিকে ম্যারেন 1 কেস বিয়ার কিনে একটা শ্মশানের মধ্যে গাড়ি থামিয়ে গাড়ি থেকে বিয়ার গাড়ির সাথে হেলান দিয়ে বসে বিয়ার ক্যান শেষ করছে। সেই সাথে নিজের জীবনের অঙ্ক মিলাচ্ছে। কারণ আজকে নীরের কাছে ম্যারেন খুব কষ্ট পেয়েছে, খুব। কারণ যে ব্যক্তি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, অচেনা অজানা একটা মেয়ের সম্মান বাঁচাতে 2 বার ভাবে না, সে নিজের স্ত্রীর জন্য স্ট্যান্ড নিল না, উল্টা এক হাত ফেলে চলে গেল। আর অন্যদিকে নীর ম্যারেনকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ শ্মশানের ওদিকটায় কিছু দেখতে পেয়ে ওখানে গেল। গিয়ে দেখলো ওখানে ম্যারেন বসে বসে বিয়ার খাচ্ছে। এটাই বুঝি দেখা বাকি ছিল। তবে এখানে বসে এইসব ছাইপাশ গিলছ, আর ওদিকে তোমার দালাল আমাকে যা তা শোনাচ্ছে। মেরিন আমার দিকে ঘুরল। আরে আপনি? একেবারে ঠিক। আমি বাজে, অপয়া, খুনি, অলক্ষী। আমি বুঝতে পারছি যে মেরিন এখন ফুল মাতাল। বাসে চলো বলেই নীর মেরিনের হাতটা ধরল। এ কি, আপনি নিজের থেকে আমার হাত ধরছেন? ভাবা যায়? আপনি না আমাকে ঘৃণা করেন? আপনাকে আমি একটা কথা বলি, কাউকে বলবেন না কিন্তু। আমাকে না আমি নিজেও ঘৃণা করি। পাগলের মতো হাসতে হাসতে ম্যারেন অজ্ঞান হয়ে গেল। নীরের বুকে উপর পড়লো। নীর ম্যারেনকে বাসা নিয়ে গেল, ওকে শুয়ে দিল, আর ভাবতে লাগলো কি আছে এই বন্যার গভীরে। জানি না কেন আজকে তোমার কথার আড়ালে, হাসির আড়ালে হৃদয় ভাঙা চিৎকার শুনতে পেলাম। কি আছে তোমার মাঝে? ভাবতে ভাবতে নীর ঘুমিয়ে পড়ল। চলুন আমরা ঘুরে আসি ওদের থেকে। নীরা ম্যারেনের খালাতো বোন। নীরা বাবার আলতাফ রহমানের মা রচনা সবার বড় বোন। তাই নীরাকে নানুবাড়ির সবাই ভীষণ আদর করত। নানাভাই, নানুমণি, মামা কণিকার তো জান ছিল নীরা। কিন্তু ম্যারেন হওয়ার পর সবাই নীরা থেকে বেশি ম্যারেনকে আদর করত, কারণ ম্যারেন ছোট। নীরা সবারটা মেনে নিল। মামা আর কণিকারটা ম্যারেন প্রতি ভালোবাসা সহ্য করতে পারলো না। এখন ম্যারেন তো কণিকার নিজের মেয়ে, তাই স্বাভাবিকভাবে নীরা থেকে বেশি ম্যারেনকে আদর করবে। ম্যারেন কণিকা কবিরের কলিজা ছিল, আর ছোট অ্যান্ড গুলুগুলু বলে মামাও নীরা থেকে বেশি ম্যারেনকে আদর করত। বেশি বলতে ছোটদের প্রতি সবাই কেয়ারটা একটু বেশিই থাকে। মামা খালামণি আচরণের নীরা ইচ্ছে হতো ম্যারেনকে মেরেই ফেলতে। নীরা ম্যারেনের থেকে 7 বছরের বড়। নীরা বয়সে নীরার থেকেও বড়। একদিন 1.5 বছরের ম্যারেনকে নীরা সুইমিং পুলে ইচ্ছে করে ফেলে দিল।
যেটা মামা দেখতে পেল। নীরা জাস্ট ফেলেছে, তখনই মামা ছুটে এসে ম্যারেনকে তুললো আর ঠাস করে নীরাকে থাপ্পড় বানলো। সবাই নীরাকে ভীষণ বকলো। কণিকা তো প্রায় কথাই বলা বন্ধ করে দিল নীরার সাথে। সেই থেকে নীরার রাগ আরো বেড়ে গেল। ধীরে ধীরে ম্যারেনের বয়স 5 বছর হয়। ম্যারেন রোজ মায়ের কোলে ঘুমাতো। মাথা থাকতো মায়ের কোলে আর পা থাকতো বাবার কোলে। ম্যারেন বলতে মামা অজ্ঞান আর মামা বলতে ম্যারেন। মামার বাদক হয়ে যায়। একদিন সবাই কক্সবাজারে বেড়াতে যায়। মামা 2 ভাগ্নিকে নিয়ে টুইস্টেড স্পিড বোট এ করে সাগরের ভ্রমণ করে। ম্যারেন মামার কোলে। মামা এক হাতে নীরার হাত ধরে রেখেছে, অন্য হাতে ম্যারেনকে কোলে রেখেছে। চালক নিচে বসা। মামা ম্যারেনের আর নীরা দূরের জিনিসগুলো দেখছে। সেই সুযোগে নীরা ওর বাইক থেকে পাথরটার সাথে স্পিড বোটে থাকা সেই সুযোগে নীরা ওর ব্যাগ থেকে পাথরটার সাথে স্পিড বোটে থাকা দড়িটার সাথে খুব সাবধানে বেঁধে দিল। এরপর দড়ির আরেক প্রান্তে খুব সাবধানে মামার পায়ে বাঁধলো। আনন্দে বিবহিত মামাকে হঠাৎ করে পেছনে থেকে নীরা মারলো একটা ধাক্কা। মামা তাল সামলাতে চেষ্টা করছে, ঠিক তখনই নীরা পাথরটা নিচে ফেলে দিল। উদ্দেশ্য মামা আর ম্যারেনকে একসাথে পানিতে ফেলা আর বাকিদের ম্যারেনকে হারানোর শাস্তি দেওয়া। পাথরের টেনে মামা কোনোভাবে আর নিজেকে সামলাতে পারলো না, পরে যেতে নিল ম্যারেনকে নিয়ে। কিন্তু মামা ম্যারেনকে ধপ করে কোল থেকে বোর্ডে ফেলে দিল, যেন ম্যারেনের কিছু না হয়। এমন ভেবে ফেললো যে ধাক্কা লেগে নীরাও বসে পড়লো। নীরা উঠে ম্যারেনকে আবারও ধাক্কা মারতে তখনই চালক এমনভাবে ফেললো যে ধাক্কা লেগে নীরাও বসে পড়লো। নীরা উঠে ম্যারেনকে আবার ধাক্কা মারবে, তখনই চালক চলে এলো। ছোট্ট ম্যারেন সাগরের অতলে মামাকে তলিয়ে যেতে দেখলো। ম্যারেন ভয়ে পেয়ে জ্ঞান হারিয়ে ফেললো। তীরে যাওয়ার পর নীরা সবাইকে বলল যে ম্যারেনের জন্য মামা পানিতে পড়েছে। বাড়িতে শোকের ছায়া পড়ে গেল। রচনা ম্যারেনকে অপয়া শয়তানি টয়তানি বলতে লাগলো। ছোট্ট ম্যারেন এত বড় ঘটনাটা মেনে নিতে পারেনি। ম্যারেন কেমন জানি হয়ে গেল। কোনো একভাবে নীরা বাবা জানতে পারলো যে ম্যারেন মৃত্যুর জন্য নীরাই দায়ী। তাই সে নিজের মেয়েকে বাঁচানোর জন্য ম্যারেনকে দোষী বানাতে বিজি হয়ে গেল। কিন্তু ছোট ম্যারেনকে কেউ কিছুই বলতে নারাজ। তার মধ্যে একদিন নানা ভাই নানুমণি মামা একদিনের বলা কথা শেষ ইচ্ছে মনে করে সেটা পূরণ করার জন্য মামার নামের সব সম্পত্তি ম্যারেনের নামে করার সিদ্ধান্ত নেয়, যেটা আলতাফ রহমান মেনে নিতে পারেনি। সে প্ল্যান বানাতে থাকে। সে ঠিক করে যে সে নানা ভাই নানুমণিকে জানেই মেরে দিবে, কিন্তু এমন কিছু করতে হবে যেন সাপও না ভাঙে, এমন কিছু করতে হবে সাপও মরে লাঠিও না ভাঙে। তখন ওর মাথায় আসে ম্যারেন। লোকটা ম্যারেনের কানে নানা ভাই নানুমণির নামে বিষ ঢালতে লাগে। এটা বলে যে মামাকে নানা ভাই নানুমণি লুকিয়ে রেখেছে, ওদের জন্যই ম্যারেন মামার কোলে উঠতে পারে না। আরো অনেক কিছু যা ম্যারেন ছোট্ট মস্তিষ্কে এমনভাবে বিকৃত করে যে ম্যারেন ও নানা ভাই নানুমণিকে সহ্যই করতে পারে না। নানা ভাই বা নানুমণি আদর করতে আসলে ধাক্কা দেয়, কামড় দেয়, খামচি মারে আর কত কি, যার জন্য কণিকা ম্যারেনকে প্রথমে আদর করে বোঝায়, কিন্তু তার থেকে 1000 গুণ বেশি আলতাফ মন্ত্রণা দেয়। আর তাই ম্যারেন দুর্ব্যবহার করে, তাই কণিকা শাসন করে। কণিকার কোথাও যখন ম্যারেন মানে না, তখন কবির চেষ্টা করে ম্যারেনের জন্য অ্যাগ্রেসিভ ভাব বাড়তে থাকে। ম্যারেনের মধ্যে অ্যাগ্রেসিভ ভাব বাড়তেই থাকে। ধীরে ধীরে ম্যারেন কবির কণিকার থেকে দূরে সরতে থাকে। একদিন লয়ারের কাছে আলতাফ জানতে পারে যে ম্যারেন নামে প্রায় উইল রেডি, 2-1 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। নীর, এই যে শুনছেন, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। হোয়াট? মনটা খুব খারাপ তাই না? জানি না। নীরার বিয়ে,
তাই না? জানি না। এই কারণেই তো মন খারাপ আপনার। তুমি কি অন্তর্যামী? সব কিভাবে জানো? ইটস ম্যাজিক। আমি জানবো না? আমি তো নাটের গুরু। আমি তো নীরার বিয়েটা করাচ্ছি লোভ দেখিয়ে। বলেছি যে ছেলেরা অসম্ভব ধনী, আমেরিকায় থাকে, ওখানেই সেটেল। আর তাই লোভী নীরা ড্যাং ড্যাং করে বিয়েতে রাজি হয়ে গেল। সাচ এ গ্রিডি লেডি। আচ্ছা, আপনি এত আপসেট কেন? আমার ভালোবাসার বিয়ে আর আমি আপসেট হবো না তো ড্যাং ড্যাং করে নাচবো নাকি? ভালোবাসা? আচ্ছা, আপনার কি মনে হয় না যে নীরা আপনাকে কখনোই ভালোবাসেনি? আপনার টাকাকে ভালোবেসেছে। তা না হলে কি এত তাড়াতাড়ি অন্যকে বিয়ে করতে রাজি হতো? রেগে লাভ নেই। আমার তো মনে হয় আপনিও নীরাকে তেমন ভাবে ভালোবাসেন না। যদি ওকে মনের গভীর থেকে ভালোবাসতেন তবে বিয়ের দিন ওর গলায় ছুরি ধরতেই বিয়েতে রাজি হয়ে যেতেন। তাই আমার মনে হয় না যে আপনিও নীরাকে ভালোবাসেন। তোমার সাহস হয় কিভাবে আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করার? ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা। নীরা আমার ভালোবাসা, আমি নীরাকে ভালোবাসি। না, কখনো না। তাও মানলাম যে আপনি নীরাকে ভালোবাসেন, কিন্তু নীরা কি আপনাকে সত্যিই ভালোবাসে? ভালোবাসলে কি এত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে পারতো? তো কি করবে? আমার জন্য সারা জীবন অবিবাহিত থাকবে? তুমি কি কখনো আমাকে ছাড়বে? আপনি কি কখনো নীরাকে ভুলে আমাকে ভালোবাসতে পারবেন? জানি আমাকে কখনোই ভালোবাসবেন না। যদি আপনি নীরার জন্য আমাকে মেনে না নিতে পারেন তবে নীরা কিভাবে অন্য কাউকে মনে জায়গা দিচ্ছে? তো কি করবে? তোমার মতো ভালোবাসা ছিনিয়ে নেবে? আপনি কথাটা কাটাচ্ছেন নীর। শাট আপ। সত্যি তো এটাই যে নীরা কখনোই আপনাকে ভালোবাসেনি। ভালোবেসেছে আপনার টাকা পয়সাকে। গেট আউট। হোয়াট? গেট আউট ফ্রম মাই কার। নামতে বলেছি কিন্তু। না। যাব বাবা, এটা কি হলো? বুঝেছি। আগুন লাগাইলো রে টিঙ্কু, আগুন লাগাইলো। রাত 1টা, নীর বাসায় ফিরল। বাসায় ফিরে রুমে ঢুকে নীর অবাক, কারণ সারা রুম মোমবাতি আর ফুল দিয়ে সাজানো। দেখতে ভীষণ সুন্দর লাগছে। মেঝেতে গোলাপের পাপড়ি দিয়ে সরি লেখা। তখন মেরিন এসে পেছন থেকে নীরকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ। দেখি, ছাড়ো। সুর তো বলছি না, সবসময় ভালো লাগে না। তাতে কি? সরি বললাম তো। সরি? আমার জীবনটা শেষ করে দিয়ে সরি বলতে এসেছে? আমি ওগুলোর জন্য সরি বলিনি। আমি সরি বলেছি কারণ তখন আমার বলার কথার জন্য আপনাকে এতক্ষণ বাইরে থাকতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে। তাই যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। খাবো না, ক্ষুধা নেই। বললেই হলো, রাতের বেলা না খেয়ে শুতে নেই। তোমার কি মনে হয় এইসব স্টুপিড ডেকোরেশন করে, রোমান্টিক পরিবেশ তৈরি করে তুমি তোমার নোংরা উদ্দেশ্য হাসিল করতে পারবে? উদ্দেশ্য? আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল আপনার বউ হওয়ার। হয়েছি। আর আজকে এই ডেকোরেশন কেবল আপনাকে সরি বলার জন্য ছিল, কোনো নোংরা উদ্দেশ্য না। আর তাছাড়াও আপনি যেটা মিন করছেন সেই উদ্দেশ্য হলেও সেটাও কিন্তু নোংরা উদ্দেশ্য হতো না। যাই হোক, আপনি ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণে আমি রুমটা নর্মাল করে দিচ্ছি। নীর ফ্রেশ হয়ে দেখলো যে রুমের ফুল মোমবাতি কিছুই নেই। নীর না খেয়ে শুতে গেল। না খেয়ে ঘুমানোর সাহস করবেন না। কি করবা কি তুমি? বোম ফাটাবো। তুমি কি আমাকে একটু শান্তি দিবা না? না, আসুন খেয়ে নেবেন। নীর জানে না না খেয়ে যে উপায় নেই, তাই খেতে বসলো। কিন্তু আজকে বারে নীরের সাথে ওর প্লেটের খেতে বসলো না। নীর অবাক হলো, একটাবার জিজ্ঞাসাও করলো না ম্যারিন খেয়েছে কিনা। নীর দেখলো যে ম্যারিন ওর দিকে তাকিয়ে আছে। ওই, তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই? যখন দেখি তখনই আমার চেহারা দেখে পড়ে থাকো। কি লাভ পাও আমার চেহারা দেখে? ভালো তো তুমি একা বাসো না, আমিও তো বেসেছি। ওই আমি তো জন্মে কোনোদিন এমন করে ধরে চেয়ার কই, আমি তো জন্মে কোনোদিন এমন করে পরে ধরে নীরার চেহারা দিকে তাকাইনি। কি দেখো আমার চেহারাতে এমন? আমি স্বর্গ। বলেই ম্যারিন এক গাল হাসি দিয়ে নীরের কোলে গিয়ে ধাপ করে বসলো।
নিন আমাকে খাইয়ে দিন। হোয়াট? এটা আপনার শাস্তি, কারণ একটা বারও আমাকে খেতে বলেননি। নিন খাইয়ে দিন। আমি মনে মনে ভাবলাম দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই নীর ভাতের লোকমার মধ্যে মরিচ ঢুকিয়ে দিল, কারণ এই কয়দিনই দেখেছে যে ম্যারেন ঝাল খেতেই পারে না। ম্যারেন মরিচকে রিয়াক্ট করলো না। নীর অবাক হয়ে আরও একবার মরিচ দিল। এলিয়েন। খাওয়া শেষ হতেই মেরিন আমার ঠোঁট জোড়া দখল করে নিল। আমাকে ভীষণ জোরে একটা কামড় দিয়ে মেরিন ছেড়ে দিল। ও মা গো, ভ্যাম্পায়ার! আপনাকে ভালোবাসি বলে কি আপনার ভুলের শাস্তি দেব না? এখন কষ্ট করে আমার কোল থেকে ওঠো, আমি ঘুমাবো। আগে আমাকে রোমান্টিক ভাবে রিকোয়েস্ট করে বলুন। আপনি না কোনো কথা একবারে বোঝেন না, না বললে কিন্তু আমি উঠবো না। বলছিলাম কি, যা একটু ওঠো না প্লিজ, একটু কাজ ছিল তো। এত কিউট করে বললেন না উঠে থাকতে পারি? আই লাভ ইউ এতগুলা। ভালোবাসার বিরহ কখনো আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না, কিন্তু আজকে আপনি নীরার বিয়ের কথা শুনেও পরম শান্তিতে ঘুমাচ্ছেন, কারণ আপনি নীরাকে ভালোবাসেন না। এটা আপনার ভুল ধারণা মাত্র। ভালো লাগাকে ভালোবাসা মনে করছেন আপনি, তাছাড়া কিছুই না। তবে আপনার এই ভুল ধারণা আমি ভাঙাবো। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, দুইটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। হোয়াট? এত রাতে গান গাওয়ার কারণ? কিছু না। তুমি গানও গাইতে পারো? এনি ডাউট? কোন জিনিসটা পারো না? কি মনে হয়? কিছুদিন পর ম্যারেন আজকে বাঙালি ভাবে শাড়ি পরেছে, নেভি ব্লু রঙের। ভীষণ সুন্দর লাগছে তাকে। নীলের ঘুম ভাঙলো পানির ছিটাতে। চোখ মেলে দেখলো নীলাঞ্জনা দাঁড়িয়ে। যদিও ম্যারেনকে চুল অত বড় না, মিচমিচে কালোও না, তবুও ভেজা চুলে খুব সুন্দর লাগছে। আজকে বুঝি আমাকে খুবই সুন্দর লাগছে? আমি মনে মনে বললাম, আবার জিগায় ক্রাশ খেয়েছি তো, জাস্ট জঘন্য লাগছে। শালার বুইড়া বেডা। তোমার এক এক দিন এক এক রূপের কারণ আমি বুঝি না। ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে তো নেমেছ নাকি? তো আজকে পেট বের করে নায়িকা সেজে মেডিকেল যাওয়ার কারণটা কি? আপনি ঘুষ দিয়ে ডাক্তার হয়েছেন? ডাক্তার হয়ে কি করে ভুলে গেছেন যে আজকে ফ্রাইডে? সে যাই হোক, এভাবে শাড়ি পরে রুমের বাইরে যাবে না। কেন? না মানে না, ব্যাস। আরে আজব তো, কারণটা তো বলবেন। এইভাবে পেট কোমর বের করে রুম থেকে বের হওয়া আমার সহ্য হবে না। হ্যালো, এত খুশি হওয়ার কিছু নেই। বাসায় আমার বাবা আছে, সেই সাথে অনেকগুলো সার্ভেন্ট। তোমার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। কোমর থেকে বের হবা, বাবার সামনে এইভাবে বের হই, বাবাকে লজ্জা দিও। শালার বুইরা বেরসিক, একটু ভালো তো বাসবেই না, আবার তারিফও করবে না। লাগে ওর নীরা আমার থেকেও সুন্দর। যেই না বাইকটা বাউন্ডারি ফকিন্নি মার্কা। ম্যারেন নীলের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে নিচে নামছে। নিহাল খেয়াল করেনি নিহালের সাথে ধাক্কা লাগলো। নিহাল ধুম করে নিচে পড়ে গেল।
আল্লাহ গো, ও নো বাবা, দেখি দেখি হাত দাও, উঠে আসো। তুমি মেয়ে কোন দিন যে আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। বলে নিহাল ম্যারিনের দিকে তাকালো আর তাকিয়ে থমকে গেল। চোখে পানি এসে পড়লো ম্যারিনকে দেখে, কারণ ম্যারিন যে শাড়িটা পরেছে সেটা নিহালের মায়ের। কি হলো, উঠে আসো। আজকে কি খাবে বলো তাড়াতাড়ি, তুমি তো জানোই মাঝে মাঝে রান্না করতে আমার দারুণ লাগে। এখন বলো কি খাবে। বলবে না ওকে? চিত পিঠা দিয়ে হাঁসের মাংসের সাথে রুটি পিঠা। আর মিষ্টিতে? ইয়েস স্যার। বলেই ম্যারিন রান্নাঘরে চলে গেল। নিহাল ম্যারিনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। গাঢ় করে আলতা দেওয়া ম্যারিনের পায়ে, সাথে নুপুরও আছে। কি ম্যারিনের মায়ে পড়ে গেলে নাকি? হ্যাঁ, মানে না, তুমি ওকে মায়ের শাড়ি দিলে কেন? কারণ ও তোমার মা বলে। অ্যাকচুয়ালি তোমার মার থেকেও সুন্দর। সত্যি মায়ের মতো লাগছে। দুপুরে সবাই কবজি ডুবিয়ে খেলো। বিকেলে নীর হল রুমে বসে টিভি দেখছে, তখন ওর বন্ধুরা এলো। আরে গাইজ, তোরা হঠাৎ এতদিন পর? তোর কি খবর? আরে বিন্দাসি হবে, এমন একটা হট বউ থাকলে আর কি লাগে জীবনে। হ্যাঁ বস। সবাই বসলো। কি রে, তুই সুপার হট বউটা কোথায় রে? থামবি তোরা? কেন থামবো রে? ওই মামা, বলতো তোমার বউটা কই? তোরাও এতদিন পর আমার সাথে দেখা করতে এসেছিস? দেখ, তোরা এতদিন পর আমার সাথে দেখা করতে এসেছিস নাকি আমার বউকে দেখতে এসেছিস? তোর বউকে দেখতে, জ্বলন্ত পটকাটাকে দেখতে। সেই বিয়ের দিন দেখেছিলাম, একটু ডাক দে না রে। এটা কি বউয়ের উপর রেগে বললি নাকি আমাদের উপর রেগে? আরে বউয়ের উপর রাখবে কেন, এত সুন্দর বউয়ের উপর কি রাগ করা যায়? মামারা ভুলে যেও না যে নীরাকে নীর বাবু মনে থেকে ভালোবাসে, যাকে বলে টুরু লাভ। এই তোরা সব চুপ করবি নাকি আমি চলে যাব? তুই চলে যা, ওকে? ইমান চলে যেতে দিল। আরে আরে আরে, কোথায় যাচ্ছি? বস। নীর ইমনকে যেতে দিল না, জোর করে বসিয়ে নিল। তখনই ম্যারিন মোবাইলে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। ও নীরের বন্ধুদেরকে খেয়াল করেনি। নীর মনে মনে, এর এখনই আসার ছিল, আমি মনে মনে বললাম। ইমান ছাড়া সবগুলো চোখ ফাটিয়ে ম্যারিনকে দেখছে। ম্যারিন ওদেরকে দেখে ফোনটা কেটে ওদের সামনে এলো। হ্যালো ভাইয়ারা। হাই আপনি। সবগুলো তাকানো দেখে ম্যারিনের ইচ্ছে করছে ওদের চোখে তুলে নিতে। তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়ারা, আপনারা বসুন, আমি আপনাদের নাস্তার ব্যবস্থা করছি। হ্যালো জন, নীরের বন্ধুদের চেনো তো? জি ম্যাম, এখন আপনাদের বাসায়। আমাদের বাসা থেকে বেরিয়ে যেতেই ইমাম ভাইয়া ছাড়া বাকিদের এমন অবস্থা করবে যেন 6 মাস আগে হসপিটালের বেডে থাকে। ভুলে যাস না, ও নীরের বিয়ে করা বউ। চুপ থাকতো, নীর ওকে বউ বলে মানে না। মানলে যে নীর কোনো মেয়ের অপমান সহ্য করে না, তার সামনে তার বউয়ের নামে এমন কথা বললে আমরা এখন কি জিন্দা থাকতাম নাকি?